তোমার আমার কল্পনার রাজ্যই হল পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। এই রানী বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। এই রানী বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী। ছুটে আসে শশা গৈরিক বরণী, ছুটে আসে শশা গৈরিক বরণী, বালুকার নিগা তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায়। তরঙ্গে ঝিলমিলি ঝিলমিলি ঢেউ তুলে এসে যায়। 29 বছরের প্রফেসর হয়ে আমি কিনা একটা 17 বছর মেয়েকে বিয়ে করব, যে সম্পর্কে আমার ভাতিজিও হয়। ও গড, আন্টি তুমি সজ্ঞানে আছো তো? বিয়ের আসরে দাঁড়িয়ে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষোভ ও বিস্মিত কণ্ঠে বলে উঠল পারেশ। নূরজাহান চৌধুরী বিচলিত হলেন না একটু। আন্টি নয়, দাদিমা বলো। আজ থেকে আমি তোমার দাদি শাশুড়ি। তুমি এই বাড়ির মেয়েকে বিয়ে করতে এসেছো, এই বাড়ির মেয়েকেই বিয়ে করবে। আমার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে তো কি হয়েছে? আমার বড় ছেলের মেয়েকে বিয়ে করবে, ব্যাস, কথা এখানেই শেষ। নূরজাহান চৌধুরী এই আকস্মিক একরোখা ঘোষণা চৌধুরী বাড়ি পুরো সভা জুড়ে যেন পিনপত নীরবতায় নেমে এলো। উপস্থিত সকলেই স্তব্ধ। এই বাড়িতে তার হুকুম অমান্য করার মতো বুকের পাটা কারণ নেই, কিন্তু এবার আর চুপ থাকতে পারলেন না ঝিলমিলের বাবা আলতাফ চৌধুরী। তিনি মেয়ের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবাদী কণ্ঠে বলেন, না আম্মা, আমি আমার এইটুকু মেয়েকে এই ছেলের সাথে কিছুতেই বিয়ে দিব না। তোমার মেয়ের শাস্তি তুমি আমার মেয়েকে দিতে পারো না। তার কথার পিছে বারিশ চেঁচিয়ে বলল, তোর মেয়েকে আমি বিয়ে করবো না। তোমার কাছে আমি বিয়ে দিলে তো করবে? আমি বিয়ে করলে তো দিবেন? দেবই না। করবই না। চলমান এই বাক্যযুদ্ধের মাঝে সভাকক্ষের এক কোণে ঘোমটা আড়লে চুপচাপ দাঁড়িয়ে আছে 17 বছরের তরুণী ছেলেমেল। বেটা হওয়ার কথা ছিল তার ফুপি দিঘির সাথে। সে তার থেকে 5 বছরের বড়। সব ঠিকঠাকই ছিল, কিন্তু বরের বাড়ি লোক আসার পর দিঘি উধাও। তাই দাদিমা তাকে জোর করে এই বিয়ের শাড়ি পরিয়ে প্রস্তুত করে এনেছেন। ঝিলমিলের এক পাশে দাঁড়িয়ে আছে তার মা নাজমা বেগম, আর অন্য পাশে বান্ধবী ইরান। একের পর এক বাবা আর বারিশের উত্তপ্ত বাক্য বিনিময় ঝিলমিলের কানে ভেসে আসছে। এবার আসর কাঁপিয়ে ভেসে আসলো নূরজাহান চৌধুরীর হুঙ্কার, আলতাফ, তুই যদি আর একটা শব্দ করিস তবে তোর মেয়ে আর বউ সহ তোকে এই বাড়ি থেকে এক্ষুনি ঘাট ধরে বের করে দেব। মায়ের এমন ভয়ানক ধমকে থমকে গেলেন বড় ছেলে আলতাফ চৌধুরী। অপমানে আর অসহায়ত্বে তার মাথা নিচু হয়ে গেল। নূরজাহান চৌধুরী নাতনি ঝিলমিলের দিকে এগিয়ে গিয়ে তার মাথায় হাত রেখে নরম কিন্তু আদেশসূচক কণ্ঠে বলেন, জাহান, তুই তোর দাদিমার মুখের কথা রাখবি না? ঝিলমিল মাথা নিচু করে আছে। দাদিমার খুব আদরের নাতনি সে। দাদিমা নিজের নামের সাথে মিলিয়ে তার নাম রেখেছে জাহানারা চৌধুরী ঝিলমিল। তার দাদা ভাই তার দাদিমাকে জাহান বলে ডাকত, এখন দাদিমা তাকে জাহান বলেই ডাকেন। সে দাদিমার দিকে মুখ তুলে তাকে অত্যন্ত মিনমিনে শান্ত আওয়াজে জবাব দিল, তুমি যা বলবে আমি তাতেই রাজি দাদিমা। তোমার কথার উপর আমার কোনো কথা নেই। মেয়ের মুখে এই কথা শুনে আলতাফ চৌধুরী এবং নাজমা মেহরাজ থেকে পড়লেন। দুজনেই চরম অবাক হয়ে মেয়ের দিকে তাকিয়ে রইলেন। যে মেয়েকে সারাদিন একটা কথা বলে শোনানো যায় না, সে আজ দাদির এক কথায় নিজের জীবনে এত বড় সিদ্ধান্তে সহজে রাজি হয়ে গেল। পুরো বাড়ির মানুষ যখন ঝিলমিলের এই আকস্মিক সম্মতিতে কিংকর্তব্য বিমূঢ়। ঝিলমিলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বারিশ নূরজাহান চৌধুরীর উদ্দেশ্যে বলে উঠল, আন্টি প্লিজ বোঝার চেষ্টা করো। মেয়েরাজের ভাতিজি হিসেবে আমি ওকে নিজের ভাতিজির মতোই দেখি। আর ও ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমি কোনো অবুঝ বাচ্চার ফিটের মুখে তার দায়িত্ব নিতে এখানে আসেনি। আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ মা, বারিশ আর ঝিলমিল কিভাবে কি? ওদের মধ্যে তো কোনো ম্যাচই নেই। বন্ধুর পক্ষ নিয়ে মায়ের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধাবোধ নিয়ে মেহরাজও বলে উঠল। সে নূরজাহান চৌধুরী ছোট ছেলে, ঝিলমিল তার বড় ভাইয়ের মেয়ে। অন্যদিকে বারিশ তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড।
ছেলের এমন অযাচিত মন্তব্যে মুহূর্তে জ্বলে উঠলেন নূরজাহান চৌধুরী। নিজের ছোট ছেলের দিকে কঠোর দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমাকে নিয়ম শেখাতে এসো না মেহরাজ। বারিশের সঙ্গে ঝিলমিলের বংশীয় বা রক্তের কোনো সম্পর্ক নেই। আর আমি বারিশের বাবা এবং ভাইয়ের সাথে কথা বলেছি, তাদের কোনো আপত্তি নেই। মায়ের কঠোর জবাবে মেহরাজ তুমি গেলেও বারিশ দম্বার পাত্র নয়, সে নিজের অবস্থানে অনড়। আমি একজন প্রফেসর, আরও মাত্র স্কুলের গণ্ডি পার হওয়া একটা বাচ্চা মেয়ে। আমি কোনোভাবেই বিয়েতে রাজি হতে পারছি না। আই এম সো সরি আন্টি। বারিশের এই ক্রমাগত প্রত্যাখ্যান এবার নূরজাহান চৌধুরী ধৈর্যের বাঁধও ভেঙে দিল। তিনি বারিশের মুখোমুখি এসে দাঁড়ালেন। মেয়ে পালিয়ে যাওয়ার পরপর সে বারিশের বাবা চঞ্চল শাহরিয়ারকে কিছু জানান, সাথে নিজের সিদ্ধান্ত জানান। তার এই বিয়েতে আপত্তি নেই, তবে ছেলেকেও তিনি জোর করবেন না, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে বারিশের বাবা। পরিষ্কার শুনে রাখো বারিশ, তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে আজ থেকে মেহরাজের সাথেও ভবিষ্যতে কোনো যোগাযোগ রাখবে না। আমার বাড়িতে তোমার পা রাখা তো দূরের কথা, মেহরাজের সাথে তোমার বন্ধুত্ব আজ এই মুহূর্ত থেকে শেষ। নূরজাহান চৌধুরীর এই শেষ অস্ত্রটা বারিশের অভিব্যক্তিকে বদলে দিল। মেহরাজের সাথে তার বন্ধুত্বটা আর 10টা সাধারণ বন্ধুত্বের মতো নয়, ও তার বেস্ট ফ্রেন্ড, সেই ছোটবেলার বন্ধু। মায়ের এমন হুকুম যে মেরাজ অমান্য করতে পারবে না, সেটা বারিশ খুব ভালো করেই জানে। সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে মেয়েরাজের দিকে তাকালো। মেয়েরাজও অসহায় চোখে বন্ধুর দিকে এগিয়ে আসে, বারিশের কাঁধে একটা হাত রেখে গলার আওয়াজ যতটা সম্ভব নিচু করে মিনতি সুরে বলল, রাজি হয়ে যা দোস্ত, ঝিলমিলি তো, একটু মানিয়ে নিস প্লিজ। আজ থেকে না হয় তুই আমাকে চাচ্চু বলেই ডাকিস। আমি তোর চাচা শ্বশুর হওয়ার জন্য মনে প্রাণে প্রস্তুত। তাও তুই এই বিয়েটা ভাঙিস না রে ভাই। বন্ধুর এমন অসহায়তা আত্মসমর্পণ দেখে বারিশের রাগ গিয়ে এবার বিস্ময় পরিণত হলো। সে অবিশ্বাস্য চোখে মেহরাজের দিকে তাকিয়ে রইল। বারিশের বাবা সহ বড় ভাই সবাই তাকে বোঝালো, তবু রাজি হতে চাইছে না। ঝিলমিল ঘোমটার আড়াল থেকে ইরানের বাহুতে চিমচি কেটে মৃদু আওয়াজে বলল, এই রাবিশটা বেশি বেশি করছে, আমি কিন্তু একটা কিছু বলেই ফেলবো। চুপচাপ শুনে যা, রাজি না হয়ে যাবে কই। বলতে না বলতে ইরানের কথা ফুলেও গেল। ঝিলমিলের কানে ভেসে এলো বারিশের অনিচ্ছাকৃত সম্মতির বাক্য। বারিশ অত্যন্ত বিরক্তিতে মুখটা বাঁকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে বলল, ওকে আন্টি, আমি রাজি। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সম্মান বাঁচাতে আমি এই বিয়েতে রাজি হচ্ছে। না হলে এই আলতাফ চৌধুরী মেয়েকে বিয়ে করার বিন্দুমাত্র শখ আমার ছিল না। নূরজাহান চৌধুরী এবার ও তার ভুল শুধরিয়ে কড়া গলায় মনে করিয়ে দিলেন, আন্টি নয় দাদিমা। ওকে দাদিমা। আলতাফ চৌধুরী আবার রেগে মেগে কিছু একটা বলতেই চাইছিলেন, কিন্তু তার স্ত্রী তাকে থামিয়ে দেয়। অবশেষে সব ঝামেলার অবসান ঘটিয়ে কাজী সাহেব এগিয়ে এলেন। শুরু হলো ঝিলমিল আর বারিশের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ঝিলমিলের হাত দুটো এবার কাঁপতে লাগলো। এক অজানা ভবিষ্যৎ আর এক বুক জড়তা নিয়ে সে কম্পিত হাতে রেজিস্ট্রি পেপার সাইন করলো, যে সাইনের মাধ্যমে বারিশের নামের সাথে জড়িয়ে গেল তার নিজের নাম। কাজী সাহেবের পড়ানো সব নিয়ম কানুন মেনে নিয়ে একরাশ দীর্ঘশ্বাস চেপে শেষ পর্যন্ত কাপা গলায় কবুলও বলে ফেলল। বিয়ের সব নিয়ম শেষ হতে না হতেই এবার বিদায়ের পালা। নূরজাহান চৌধুরী এগিয়ে এসে ঝিলমিলে ডান হাতটা চেনে নিয়ে বারিশের শক্ত হাতের উপর রাখলেন। দুজনের হাত একত্রে করে দিয়ে বারিশের উদ্দেশ্যে বললেন, ওকে দেখে রেখো, ওর দায়িত্ব আজ থেকে তোমার হাতে। নিয়ে যাও এবার। দাদিমামাকে নিয়ে যাও। শব্দটা শুনতে ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। কোথায় যাবো আমি দাদিমা? নূরজাহান চৌধুরী নাতের এমন অবুঝ প্রশ্নে বললেন, কেন? স্বামীর সাথে স্বামীর বাড়িতে। আজ থেকে ওইটা তোমার আসল ঠিকানা। মানে কি? ঝিলমিলের চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। সে রীতিমতো ভরকে গিয়ে বলল, তুমি তো বলেছিলে জাস্ট কবুল বলে বিয়ে হয়ে যাবে। বাড়ি ছাড়ার কথা তো তুমি বলনি আমায়। বিয়ে হলে কি কেউ নিজের ঘরে থাকতে পারে ভাই? দাদিমার কথা ঝিলমিল আহামক বনে গেল। হ্যাঁ, তার এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, কিন্তু এত কিছু তো ভাবেনি। সে না চাইতে ধীরে ধীরে মাথা উঁচু করে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা বারিশের দিকে। লোকটাকে দেখার জন্য মাথাটা একটু বেশি উঁচু করতে হলো তাকে, কারণ সে উচ্চ জুতা পরেও বারিশের কাঁধ
অবধি পৌঁছতে পারেনি। বিয়ের শেরওয়ানিতে বারিশকে গ্রিক মূর্তির মতন সুদৃঢ় আর ভয়ানক সুন্দর লাগছিল। তার সিল্কি চুলগুলো মাঝখানে সিথি হয়ে দুপাশে ছড়িয়ে আছে, কিন্তু পাশে দাঁড়ানো পুরুষটির দীর্ঘদেহী পেশিবুল চড়া কাঁধ আর ধারালো চোয়ালের গম্ভীর বারিশের পাশে নিজেকে বজ্র অসহায় মনে হলো ঝিলমিলের। বিশেষ করে বারিশের শান্ত গভীর চোখের স্থির চাহনিটা ওর দিকে আসতে পুরো শরীর অস্বস্তিতে শিউরে উঠল। লোকটাও এক দৃষ্টিতে নিচের দিকেই তাকিয়ে আছে, ঠিক তার দিকেই, কেমন গম্ভীর রসীন চাহনি, যেন চোখে দৃষ্টি দিয়ে আস্ত গিলে ফেলবে, খেয়েই ফেলবে ঝিলমিলকে। সে কী করে ফেলো যা? সে তো কেবল তার ফুপের হবু বরকে বিয়েই করেনি, সে বিয়ে করেছে তার নিজের আপন ছোট চাচুর বেস্ট ফ্রেন্ডকে, যাকে সে জন্মের পর থেকে বাড়ির চাচু বলে ডেকে এসেছে। আজ সেই তার স্বামী। আর এই লোকটা তার নিজের কলেজের প্রফেসর, কলেজের যে স্যারকে পুরো ক্লাসের সবাই বাঘের মতো ভয় পায়। আজ থেকে সেই কড়া শিক্ষকের সাথে তাকে অন্য এক বাড়িতে গিয়ে থাকতে হবে। হঠাৎ খুব ফ্যাকাশে আর দিশেহারাই দেখালো ঝিলমিলকে। চোখ দুটোতে তখন স্পষ্ট ভয়ের চাপ। নাতনির মুখে এই আকস্মিক পরিবর্তন নূরজাহান চৌধুরী নজর এড়ালো না। তিনি কিছুটা চিন্তিত গলায় তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জাহান, খারাপ লাগছে? ঝিলমিল দাদিমার দিকে তাকিয়ে কোনো মতেই নিজের ভেতরে অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। শুকনো একটা ঠোক গিলে বলল, না, আমি একটু রুমে যাব, প্রয়োজনীয় একটা জিনিস নিতে হবে, আসছি আমি। কথাটা বলি সবাইকে হালকা ঠেলে ছটপট পা চালে ভেতরে ঢুকে গেল। তার মা নাজমা বেগম মেয়ের পিছু পিছু কিছুটা এগিয়ে গিয়ে ডাকলেন, ঝিলমিল, আমি আসবো তোর সাথে? ঝিলমিল পেছনে না তাকিয়ে হাত উঁচিয়ে কড়া গলায় নিষেধ করে বলল, না আম্মু, একদম আসবে না, আমি একাই যাচ্ছি, কেউ আসবে না আমার সাথে। কিন্তু ঝিলমিল নিজের ঘরে গেলই না। সে ডাইনিং স্পেস পার হয়ে সোজা চলে গেল রান্নাঘরের পেছনের দরজার দিকে। চৌধুরী বাড়ির এই পেছনের এই দরজাটা দিয়ে সচরাচর কেউ যাতায়াতই করে না। ঝিলমিল সাবধানে ছিটকিনটা খুলল। বাইরে তখন খুটখুটে অন্ধকার। সে এক মুহূর্তের জন্য পেছনে ফিরে নিজ বাড়িটার দিকে তাকালো। তারপর শাড়ি কুচিগুলো দুই হাতে শক্ত করে জাপটে ধরে সোজা বাইরে পিচ ঢালা অন্ধকার রাস্তায় দৌড় লাগালো। নিজের ছোট্ট একটা উদ্দেশ্য আর দাদিমার সম্মান বাঁচাতে না হয় কবুলটা বলেই ফেলেছে। তার মানে এই নয় যে সত্যি সত্যি তাকে এই খড়খড়ে বাড়ির চাচুর সাথে গিয়ে সংসার করতে হবে। চাচু তো চাচুই। বেশ কিছুক্ষণ কেটে গেল, কিন্তু ঝিলমিল আর ফিরে এলো না তো এলোই না। বরযাত্রী সবাই অধৈর্য হয়ে উঠেছে। বান্ধবীর এতক্ষণ ধরে নিখোঁজ থাকা দেখে ইরানের মনে কেমন একটা খটকাই যেন লাগলো। সে এসে স্থির থাকতে না পেরে দ্রুত পায়ে ঝিলমিলের ঘরের দিকে চলে গেল, কিন্তু না, রুমে পা রাখতেই চোখটা চড়গাছ। পুরো ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। ইরান আর এক মুহূর্ত দেরি না করে হন্তদন্ত হয়ে দৌড়ে ড্রয়িং রুমে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বললাম, দাদিমা, সর্বনাশ হয়েছে, ঝিলমিল রুমে কোথাও নেই। ব্যাস, চৌধুরী বাড়িতে যেন বজ্রপাত হলো। বাড়ির চাকর বাকর থেকে শুরু করে সবাই চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। ছাদ, বারান্দা, ওয়াশরুম সব জায়গায় খোঁজা শেষ, কিন্তু ঝিলমিলের কোনো হদিস মিলল না। হঠাৎই রান্নাঘর থেকে একজন জানালো পেছনের দরজা খোলা। সবাই ছুটে গিয়ে দেখলো বাইরের অন্ধকার রাস্তায় পড়ে আছে ঝিলমিলে মাথার খোপার কিছু জুঁই ফুল। দাদিমা নূরজাহান সোফায় থপ করে বসে পড়লেন। আলতাফ চৌধুরী আর নাজমা বেগম নিজেদের কপাল চাপাতে লাগলেন। ফুপুর পথ ধরে 17 বছরের নাতনি ঝিলমিলও আজ এই বিয়ের আসর থেকে পালিয়েছে। মাঝখানে দাঁড়িয়ে থাকা বারিশের চেহারাটা সত্যি তখন দেখার মতো ছিল। তার চোখে মুখে রাগ, অপমান, বিস্ময় লাল হয়ে গেছে। উপস্থিত বরযাত্রী আর আত্মীয়দের ফিসফিসানি তখন তুঙ্গে। চৌধুরী বাড়ির মেয়েরা যে এইভাবে একের পর এক বরকে কাজকলা দেখিয়ে পালাবে তা কেউ কল্পনাও করতে পারেনি। একই বিয়ের আসরে একই দিনে একে একে দুজন মেয়ে বারিশের সাথে এই কাণ্ড করল। একজন প্রফেসর হিসেবে তার আত্মসম্মানের এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? মেয়েরাজ নিজের বন্ধুর এই অপমানিত আর বিধ্বস্ত দশা দেখে অত্যন্ত অপরাধীর মতো করে বারিশের একদম কাছে গিয়ে দাঁড়ালো। বন্ধুর কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার ভাষায় কিছু একটা বলতেই চাইলো। দোস্ত, আসলে ও তো ছোট মানুষ। কিন্তু মেয়েরাজকে কথা শেষ করতে দিল না বারিশ। সে ঝটকা মেরে মেয়েরাজের হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে পুরো ড্রয়িং রুম কাঁপিয়ে চিৎকার করে বলে উঠল, হোয়াট আ ব্লাডি জোক! যাকে বিয়ে করতে এলাম সেও পালালো, যাকে বিয়ে করলাম সেও পালালো। আগে জানলেই বালের বিয়ে করতে আসতাম না।
গায়ের শেরওয়ানির বোতামগুলো ছিঁড়তে ছিঁড়তে হনহন করে বেরিয়ে গিয়ে নিজের গাড়ির ড্রাইভার সিটে গিয়ে বসল। ইঞ্জিন স্টার্ট দিতে মেয়েরা দৌড়ে এসে জানলার কাছে দাঁড়িয়ে আতঙ্কিত গলায় বলল, বারিশ, কোথায় যাচ্ছিস তুই? বারিশ গাড়ির জানলা নামায়। চোখ দুটো তার আগুনের মতো চলছে, চোয়াল শক্ত। দোয়া কর তোর ভাতিজে যেন আমার হাতে ধরা না পড়ে। আজ ওর কপালে কি আছে আমি নিজেও জানি না। গাড়ি থামা। আরে ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলেছে। বাড়ি শুনছিস? ইজ দিস আ ড্যাম গেম টু হার? নিজে বিয়েতে মদ দিয়ে পালিয়ে এমন এমন নাটক করা মানে কি? সেই কৈফিয়ত আজ আমি ওর কাছ থেকে আদায় করেই ছাড়বো। মেয়েরাজকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে চলে গেল বারিশ। যাকে বিয়ে করতে এসেছে এবং যাকে বিয়ে করেছে দুজনেই পালিয়ে গেল। প্রফেসরের সিস্টেমে নিশ্চিত গাবলা আছে। মেয়েরাজ কল করার পর বিয়ের আসরে আশেপাশের গুনগুন করা এমন কথা কানে ভেসে আসতে মেজাজ দ্বিগুণ চড়া হলো বারিশের। রাগ করে সে কল কেটে দিয়েছে, কিন্তু ওপাশ থেকে মেয়েরাজ নাচরবান্দার মতো বারবার রিং করেই যাচ্ছে। বিরক্তিতে ফোনটাই বন্ধ করে দিল বারিশ। গাড়ির স্টিয়ারিংয়ের হুলচা শক্ত মুঠিতে চেপে ধরে সে অ্যাক্সিলারেটরে জোরে পাড়া দিল। ফাঁকা রাস্তায় গাড়ি এখন ঝড়ের গতিতে ছুটছে, তাতে দাঁত চেপে স্টিয়ারিংয়ে একটা জোরে থাপ্পড় মেরে বারিশ ক্ষিপ্ত গলায় গর্জনে ফেটে পড়ল। পুরো পরিবারটা একটা ফ্রড। হাকের জানতে তো বিয়ের আগে পালিয়েছে, আর তুমি নাচতে নাচতে বিয়ের বিপরীতে বসে কবুল বলে তারপর ঢ্যাং ঢ্যাং করতে করতে পারলে। আই উইল নট স্পেয়ার ইউ ঝিলমিল। এই অপমানের শেষ আমি দেখিয়ে ছাড়বো। গাড়ির স্পিডোমিটারে কাঁচা আরো উপরে উঠেছে। বারিশ স্টিয়ারিং এর শক্ত চাপ দিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু মাথার ভেতরে লোকজনের ফিসফিসানিগুলো কিছুতেই থামছে না। ঠিক তখনই হেডলাইটের আলোয় সামনের রাস্তায় পরিচিত অবয়ব ভেসে উঠল। সরু হলেও বারিশের চোখ দুটো সঙ্গে সঙ্গে এসে ব্রেক কষে গাড়ি থামায়। গাড়িটা ঠিক ঝিলমিলের গা ঘেঁষেই থেমে যায়। হঠাৎ গাড়ির মুখোমুখি হয়ে ঝিলমিল থমকে দাঁড়ালো, কিন্তু বারিশের গাড়িটা চিনতে পেরে তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। এক সেকেন্ডও নষ্ট না করে সে উল্টো ঘুরে আবারও মরিয়া হয়ে দিল দর। ঝিলমিল! বারিশের গলা দিয়ে একটা হুঙ্কার বেরিয়ে আসে। সে দ্রুত গাড়ির দরজা খুলে বের হয়ে এসে প্রচণ্ড ক্ষিপ্ততে ঝিলমিলের পিছু নেয়। পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? পালাবে যখন বিয়ে করলে কেন আমায়? দাঁড়াও বলছে, ধরতে পারলে ঠ্যাং ভেঙে দেবো তোমার। বারিশ দৌড়াতে থাকা ঝিলমিলের পিছু ছুটতে ছুটতে বলা, বউ সাজার জন্য বিয়ে করেছি, সংসার করার জন্য নয়। ঝিলমিল দৌড়াতে দৌড়াতে বলল, ভারী শাড়ি গহনা নিয়ে যতটুকু সম্ভব দৌড়াচ্ছিল। বাড়ির অনেকটা দূরেও সে চলে গিয়েছিল। ভেবেছিল একটা বাস বা ট্রেনে পেলে আপাতত দূরে কোথাও চলে যাবে। স্টেশনে কাছাকাছি চলে গিয়েছিল সে, কিন্তু যার জন্য পালাচ্ছিল সেই এসে সামনে ধরা দিল। তুমি কি দাঁড়াবে? ধরতে পারলে খুব বাজে অবস্থা করবো আমি তোমার। ঝিলমিল এসব কিছুই শুনছে না। সে নিজের সবটুকু শক্তি ছেড়ে দৌড়াচ্ছে। শাড়ি পরে দৌড়ানোর কারণে শাড়িটা খুলে খুলে যাচ্ছিল। সে উঁচু করে রাখা শাড়ির কুচি ছেড়ে দুই হাতে বুকে জড়িয়ে দৌড়াতে লাগলো। আর ঠিক তখনই বাঁধলো বিপত্তি। পায়ের কাছে কাপড়ের ঘেরটা অনেকটাই গিয়ে হুমড়ি খেয়ে পাকা রাস্তায় আছাড় খেয়ে পড়লো সে। মেয়েটার এই পতন দেখে বারিশের পায়ের গতি থেমে যায়। ঠোঁটের করে বিজয়ের হাসি রেখা ফুটিয়ে সে ধীর পায়ে এগোতে লাগলো ঝিলমিলের দিকে। মাটিতে বসে থাকা অবস্থায় ঝিলমিল ভয়ে ভয়ে পেছনের দিকে সরতে লাগলো, আর বারিশ ঠিক ততটাই নিঃশব্দে এগোতে থাকলো। ঝিলমিল আরও পেছায়, লোকটা আরও এগোয়। এভাবে কতক্ষণ চলতে থাকলো। তারপর ঝিলমিল আচমকা উঠে আবারও দৌড় লাগানোর প্রস্তুতিই নেয়। আমাকে ধরা এত সহজ না। এতটুকু বলেই বেচারি ঘুরে দৌড় দিতে গিয়ে পথের ধারের এক কারেন্টের খাম্বার সাথে সজোরে ধাক্কা খায়। কয়েক মুহূর্তের জন্য চারপাশটা যেন তার চোখের সামনে ঘুরতে লাগলো। মাথার ভেতরে যেন এক ঝাঁক ঝিঝি পোকা ডেকে উঠলো। কপালটা ততক্ষণে বেশ ভালো মতোই ফুলে উঠেছে। ঝিলমিল জানতো আজ রাতে তার কপালে আরও দুর্ভোগ আছে, কিন্তু এই কারেন্টের খাম্বাটা যে ঠিক এই সময় তার পথ আগলে দাঁড়াবে তা ভাবিনি। এমনিতেই পেছনে জানতো এক খাম্বা তাকে তাড়া করেছে, আর তার উপর আবার এই জড়ো খাম্বার আগমন। ফুলে ওঠা কপালে আঙুল বুলিয়ে যন্ত্রণায় চোখ মুখ কুচকে পেছনে তাকাতে না তাকাতে গালে এসে পড়ল বারিশের শক্ত হাতের আঘাত। ঝিলমিলের মাথায় এবার আরেক দফায় ছিজি পোকা ডেকে উঠল। চোখ বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। তারপর ধীরে ধীরে চোখ মেল প্রথমে কাঠের খাম্বার সাথে কপালে, তারপর জ্যান্ত খাম্বার হাতে গালে। পরপর দুটো আঘাতে অনিচ্ছাকৃত মেয়েটার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বারিশ নিজের মাঝারি সাইজের লম্বা চুলগুলো কপাল থেকে সরিয়ে পড়ল। তুমি কি নিজ দায়িত্বে ভদ্রভাবে গাড়িতে গিয়ে বসবে নাকি আমি ব্যবস্থা করব? ঝিলমিল অভিমানে আর ক্ষোভে ফুসতে ফুসতে পড়ল,
আমি যাব না, আপনি চলে যান চাচু, আমি কিছুতেই। বাকি কথাটুকু আর ঝিলমিলের ঠোঁটে গলে বেরোর সুযোগটাই পেল না। বারিশ এক ঝটকায় তার পেশিবল শক্তপোক্ত হাত বাড়িয়ে ঝিলমিলকে পাজা কোলে করে শূন্যে তুলে নিল। নিমিষেই মেয়েটা আশ্রে পড়লো বারিশের চওড়া কাঁধের উপর। আচমকা এই ভারসাম্যের পরিবর্তনে নিজেকে সামলাতে প্রথমে অবচেতনভাবেই বারিশের গলা জড়িয়ে ধরল ঝিলমিল। পরক্ষণে ঘোর কাটতে মাটিতে নামার আকুতি নিয়ে বারিশের পিছে দু হাত কিল থাপ্পড় মারতে শুরু করলাম। চাচু প্লিজ আমায় নামিয়ে দিন, আমি যাব না বলছি তো, আমি মানি না এই বিয়ে। বারিশের কানে যেন এই আর্তনা পৌঁছালোই না। 17 বছর বয়সী অবুজ বিবির সমস্ত আক্রমণ, তার হাতের থাপ্পড় মুখ বুজে সহ্য করে সে হন হন করে গাড়ির দিকে এগিয়ে গেল। ঝিলমিল মরিয়া হয়ে এক পর্যায়ে বারিশের শক্ত কাঁধে কামড় বসিয়ে দিল, কিন্তু তাতেও ওই পাষাণ পুরুষের কোনো হেলদোল হলো না। গাড়ির দরজা খুলে এক প্রকার জোর করেই তাকে ভেতরে বসিয়ে দরজা লক করে দিল সে। গাড়ির ভেতরে কিছুক্ষণ অন্যতক চেঁচামেচি করে ক্লান্ত হয়ে শান্ত হলো ঝিলমিল। ভাবলো বাড়ি ফিরে আব্বু নিশ্চয়ই তাকে এই রাগী প্রফেসরের হাত থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু কিছু দূর যাওয়ার পর যখন দেখলো গাড়িটা তাদের বাড়িতে গেটে না ঢুকে পাশের বাড়ি অর্থাৎ শেহরিয়ার ভিলার রাজকীয় গেট গলে ভেতরে প্রবেশ করছে, তখনই তার বুকের ভেতরটা আবারও ছাত করে উঠল। সে পুনরায় চিৎকার করে উঠল। এ কি, এখানে কেন যাচ্ছেন? আমাদের বাড়ি গেটটা তো এটা না, এটা তো আপনাদের বাড়ি। গাড়ির ইঞ্জিন বন্ধ করে বারিশ অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ় গলায় জবাব দিল, আজ থেকে এটাই তোমার একমাত্র বাড়ি। যাব না, নামিয়ে দিন আমায়, আমি এই বাড়িতে কিছুতেই পা দেব না। এবারও তার কোনো আকুলতা বারিশের কানে স্পর্শ করলো না। আগের মতোই ঝিলমিলকে কাঁধে তুলে নিয়ে দীর্ঘ পদক্ষেপে গাড়ির বাইরে বেরিয়ে এলো সে। লন পেরিয়ে শেহরিয়ার বাড়ির সদর দরজার পার হয়ে বিশাল লিভিং রুমের সব পেছনে ফেলে সে সিঁড়ি বেয়ে সোজা নিজের ঘরের দিকে এগোতে লাগলো। এদিকে লিভিং রুমে তখন এক থমথমে পরিবেশ। পুরো শেহরিয়ার বাড়ির লোক চাতকের মতো নতুন বধূর অপেক্ষায় বসেই ছিল। স্বয়ং বাড়ির বড় আম্মা শেহরিয়ার ঝর্ণা বেগম নিজের রাজকীয় সোফারে বসে অধীর আগ্রহে ছোট ছেলের জন্য অপেক্ষায় করছেন। ছেলেকে ওভাবে রণক্লান্ত ভঙ্গিতে কাঁধে করে ঝিলমিলকে নিয়ে আসতে দেখে তিনি ধর্মর করে দাঁড়িয়ে পড়লেন, কিন্তু মুখে কোনো প্রশ্ন উচ্চারিত হওয়ার আগেই তার চোখ চড়কাজ। বিস্ময় হতবাক তিনি ছেলের ঘরের দিকে তাকিয়ে রইলেন। তার এই অবাক হওয়ার কারণ ঝিলমিলকে ওভাবে তুলে আনা নয়। তিনি বিস্মিত হলেন পাশে অদল বদল দেখে। তার ছেলে বিয়ে করতে গিয়েছিল অন্য একজনকে, আর ঘরে তুলে নিয়ে এলো সম্পূর্ণ অন্য আরেক মেয়েকে। চোখ দুটো বড় বড় করে অবিশ্বাস্য দৃষ্টিতে নিজের বড় ছেলের বউয়ের দিকে তাকিয়ে ঝর্ণা বেগম প্রায় চিৎকার করে উঠলেন। কি হলো এটা? ঝিলমিল এখানে এই বেশি কেন? কার জায়গায় কে এলো? শাশুড়ির এমন রূপে ভীত হলো শিউলি বেগম। বললাম, আসলে আম্মা এতক্ষণ লুকিয়েছি, দিঘি পা চালিয়েছে। কি? হ্যাঁ আম্মা, এজন্যই তখন আপনাকে এতবার কল করছিলাম। দিঘি পালানোর পর চৌধুরী বাড়ির নূরজাহান আম্মা তরঙ্গের সাথে ঝিলমিলের বিয়ে দিয়ে দিয়েছেন। ব্যাস গেল গেল, এই বাড়ির আম্মা এবার গেল। দুলতে লাগলো সে। শিউলি বেগম দ্রুত শাশুড়িকে আগলে ধরলেন। উপস্থিত সবাই আতঙ্কিত হয়ে গেলেন। কি শোনালে আমাকে বড় বউ? আমার তরঙ্গের বউ এই ঝিলমিল? এই কেউ বড় পান আমার মাথায় এনে কেউ বরফ দে রে। শেষ। এতটুকু বলেই জ্ঞান হারালেন আম্মা। বারিশ দৌড়ে এলো সবার চেঁচামেচি শুনে। এসে মাকে এমন চেতনাহীন দেখে ডক্টরকে কল করলো। কিছুক্ষণ মায়ের পাশে বসে ডক্টরকে বিদায় জানাতে সদর দরজা পর্যন্ত এগিয়ে গেল সে। তখন থেকে একা একা বসে এসব ভাবছে ঝিলমিল। লোকটা দরজার বাইরে থেকে লক করে সে যে গিয়েছে এখনো আসছে না। ঝিলমিলের পরনে তার 4 কোয়ার্টার ঢিলেঢালা লেডিস প্যান্ট আর পাতলা টি শার্ট, অথচ মাথায় জড়িয়ে আছে বিয়ের শাড়ির সেই ভারী কারুকার্য খচিত লাল ওড়নাটা, সেটাও বজ্র এলোমেলো অবস্থায়। ঘরের মেঝেতে দলা পাকিয়ে আছে পড়ে আছে দামি বেনারসি আর ছড়িয়ে ছিটিয়ে আছে ভারী গহনাগুলো। খাটের এক কোণে গুটিসুটি মেরে বসে মেঝেতে পড়ে থাকা শাড়িটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে 17 বছর বয়সী মেয়েচা। তার মস্তিষ্কে এখনও এই আকস্মিক পরিবর্তনটা পুরোপুরি মেনে নিতে পারছে না। ঠিক তখনই নিস্তব্ধ ঘরটাতে একটা পৌরশালী শীষ পাচার শব্দ ভেসে এলো। ভাবনার সুতো ছিঁড়ে গেল ঝিলমিলের।
সে খানিকটা চমকে দরজার দিকে তাকিয়ে আবারও মেঝের দিকে তাকালো। পকেটে হাত গুছে হেলে দূরে ঘরের ভিতরে পা রাখলো বারিশ। তার গায়ে এখনো বিয়ের শেরওয়ানি, তবে সামনের উপরে 3টে বোতাম বেখেয়ালিভাবেই খোলা। খুব উদাস মনে শীষ বাজতে বাজতে ভেতরে এলেও খাটের উপর ঝিলমিলের এই অদ্ভুত রূপ দেখে বারিশের ঠোঁটের শীষ আচমকে থেমে গেল। সে থমকে দাঁড়িয়ে ঝিলমিলকে উপর নিচ ভালোভাবে পর্যবেক্ষণ করলো। নতুন বউকে এমন পোশাকে দেখবে এটা কল্পনাও করতে ছিল না সে। শুকনো একটা ঝোঁক গেলে কিছুটা বিস্ময় নিয়ে বলা, এইসব কি পড়ে আছো? ঝিলমিল কোনো উত্তর দিল না, এমনকি তার দিকে ফিরেও তাকালো না। হ্যাঁ মেয়ে, তোমাকে বলছে। এবারে বারিশের কণ্ঠস্বর কিছুটা চড়ল, তবুও নিষ্ক্রিয় রইল ঝিলমিল। কোনো নরণচরণ নেই। এই যেভাবে জোর খাটিয়ে এক প্রকার তুলে নিয়ে আসা হয়েছে তাকে এই বাড়িতে, তাতে মেয়েটা যে বসে বসে চিৎকার করে কাঁদছে না, এটাই তো অনেক বেশি। কিন্তু বারিশের মতো পুরুষ এই নীরব প্রত্যাখ্যান সহজে মেনে নিতে পারল না। সে দ্রুত পায়ে ঝিলমিলের সামনে এসে হাঁটু গেড়ে বসে শক্ত হাতে ওর দুবাহু চেপে ধরে একটা হালকা ঝাঁকুনি দিয়ে বললাম, তোমার সঙ্গে কথা বলছি আমি। কি পড়ছে এগুলো? আর কাপড় নেই কেন? ঝিলমিল এবার চোখ তুলে তাকালো মাত্র কয়েক ঘন্টা আগে চাচা থেকে আচমকা স্বামী বনে যাওয়া পুরুষটার চোখের দিকে সোজা তাকালো সে। বারিশের প্রশ্নের কোনো জবাব না দিয়ে তীব্র শক্তিতে নিজের বাহু দুটো ওর বাঁধন থেকে ছাড়িয়ে নিয়ে তার অত্যন্ত দৃঢ় গলায় বললাম, আমায় ধরবেন না চাচু। আপনি আমার চাচু, সেটা ভুলে যাবেন না। কথাটা শুনে বারিশের চোয়াল শক্ত হয়ে এলো। ঝিলমিলের দিকে সামান্য ঝুঁকে চোখের মনি সরু করে সে ফিসফিস বললাম, ছিলাম চাচ্ছু ছিলাম। নাও আই এম ইউর হাজব্যান্ড মিসেস বারিশ। শুনেও কেমন গা গুলিয়ে উঠল ঝিলমিলের। এই লোক তার চাচুর বেস্ট ফ্রেন্ড, তার প্রতিবেশী, পাশাপাশি বাসা তাদের। বারিশ শুধু তার চাচুর বেস্ট ফ্রেন্ড না, তার চাচুর আত্মা বলা যায়। পাশাপাশি বাড়ি হয় তাদের দুপরিবারের ঘনিষ্ঠতা অনেক বছর ধরেই প্রবাদ। তুমি এমন ভাব করছো যেন আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। তোমার দাদিমা তোমাকে আবার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমাকে ঝুলিয়ে দিয়েছে? আমাকে? আপনাকে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে? আমি কি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম? আমি কি আপনাকে বিয়ে করার জন্য বসেছিলাম? হ্যাঁ হ্যাঁ, এই তো বসে আছো। বারিশ কপট হেসে ঝিলমিলের মাথায় থাকা লাল দোপাট্টার দিকে ইশারা করে বলল। ঝিলমিল এবার আরো রেগে গেল। এক হাতে বারিশের শেরওয়ানি এক পাশে চেপে ধরে বলল, এটা কি? আপনিও তো জামাই সেজে বসে আছেন। আমি তো তোমার জন্য সাজিনি, কিন্তু তুমি আমার জন্য সেজেছ। সাজিনি, সাজানো হয়েছে। যাই হোক, সাজানো হলেও সেটা আমার জন্যই হয়েছে। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে যাইনি। আমিও তো পালিয়ে গিয়েছিলাম, কেন নিয়ে এলেন আমায়? যখন পালিয়েছো তখন আমাদের বিয়ে হয়ে গেছে। তুমি আমার বউ হয়ে গেছো, বারিশের বউ। আর প্রফেসর ফাইজান বারিশের বউ বিয়ের দিনে পালিয়েছে। এটা সবাই জেনে গেলে আমার প্রেস্টিজ যাবে। নাহলে তোমাকে ধরে আনার কোনো ইচ্ছে ছিল না আমার। নিজেকে প্রফেসর দাবি করতে লজ্জা করছেন আপনার? সে ভদ্রতা আছে আপনার মধ্যে? কলেজে সবাই যেদিন আপনার আসল মুখোশ জানবে, সেদিন দেখব প্রেস্টিজ কিভাবে ধরে রাখেন। আমার সেখানে ভালো প্রফেসর হওয়ার ইচ্ছেও নেই। যে কারণে আমি সেখানে গিয়েছিলাম সেটা খুব ভালো এগোচ্ছে। তুমি বরং তোমার বাবার চিন্তা করো। আমার বাবার সাথে আপনার কিসের এত শত্রুতা? হ্যাঁ, শত্রুতা কেন থাকবে? সে আমার একমাত্র শ্বশুর, আমার একটা মাত্র বউয়ের একটা মাত্র বাবা। ঝিলমিলের থুতনিতে আঙুল বুলিয়ে বলল। অদ্ভুত ঠেকলো ঝিলমিলের। মুখ ঘুরিয়ে অন্য পাশে নিল। বারিশ ওর মুখে আবারও নিজের দিক ঘোরালো, ঝুঁকে আরও কাছে গেল, চোখ বোলালো আবারও। অষ্টাদশী সর্বাঙ্গে মাথায় থাকা দোপাট্টার দিকে তাকিয়ে বলল, সব খুলে ফেলেছ, মাথার এটা করোনি কেন? অনেক চেষ্টা করেছি খোলার। বারিশ নিজে এবার সেটা খোলার জন্য ঝিলমিলের মাথায় হাত লাগালো। বাধা দিল না ঝিলমিল। সে এটা খোলার জন্য অনেকক্ষণ নিচে নিচে যুদ্ধ করেছে। বারিশ এটা খুলতে খুলতে ঝিলমিলের দিকে আরও বেশি ঝুঁকলো। ঝিলমিল যত পেঁচাচ্ছে সে তত ঝুঁকে যাচ্ছে। অবশেষে খুলতে সক্ষম হয়, কিন্তু তবুও বারিশ সেভাবেই থেকে বললাম, আজ আমাদের বাসর রাত। হঠাৎ এমন বাক্যে জমে গেল ঝিলমিল। বারিশের দিকে তাকিয়ে থাকলো বড় বড় করে, তারপর খানিকটা আতঙ্কিত গলায় বলল, আপনি ঠিক আছেন তো বারিশ চাচু? What the hell? চাচ্ছু বলে মুড নষ্ট করছো কেন? কিসের মন? বারিশ কিচ্ছু বলো না, সোজা সে চলে গেল ওয়াশরুমে। পোশাক পাল্টে এসে কোনো ভূমিকা ছাড়াই গম্ভীর গলায় বলল, বই বের করো, পড়তে বসো। ঝিলমিল স্তব্ধ হয়ে গেল। তার মনে হলো সে বোধহয় ভুল শুনেছে। অবিশ্বাস্য গলায় সুর হলো, কি বললেন?
তোমার না কিছুদিন পর এক্সাম, পড়তে বসো এক্ষুনি। ঝিলমিলের ভেতরটা জেদটা আবারও চড়া দিয়ে উঠল। পারবো না, আমায় দয়া করে আমার বাসায় রেখে আসুন। আব্বু নিশ্চয়ই এতক্ষণে স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। বারিশের ঠোঁটের কোণে আবার সেই কুটিল হাসিটা ফুটে উঠল। সে শীতল গলায় পড়ল, মাত্র তো শুরু, ওনার সুস্থ থাকার দিন এবার শেষ। ঝিলমিল এই কথার অন্তর্নিহিত অর্থ বোঝার আগে বারিশ তাকে আর কোনো কথা বলার সুযোগই দিল না। বুক শেলফ থেকে ওর ক্লাসের কয়েকটা মোচা মোচা বই এনে থাপাস করে টেবিলের উপর রাখলো। তারপর সেগুলো ঝিলমিলের সামনে বাড়ি দিয়ে বলল, এক্ষুনি পড়তে বসো, নাহলে মারবো। ঝিলমিলের চোয়াল ঝুলে গেল। এই লোকটা বলে কি বাসর রাতে বউকে মারার হুমকি দিচ্ছে? সে ফুসে উঠছে বললাম। কি মারবেন আমায়? গায়ে হাত তুলবেন আমার? বই খোলো। অত্যন্ত দৃঢ় আর শক্ত গলায় বলল বারিশ। ঝিলমিল নড়াচড়া না করে ওভাবে বসে রইল। দেখে বারিশ এবার সিংহের মতো উচ্চস্বরে ধমকে উঠল। খোলো বলছি। হঠাৎ সেই চেনা প্রফেসরের রাগী ধমকে ঝিলমিলের ভেতরে থেকে কেঁপে উঠল। আর কোনো তর্ক না করে সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা মিলল। রাগ আর ক্ষোভে সে ইচ্ছে করেই বইয়ের পাতাগুলো এমন এলোমেলোভাবে উল্টাতে লাগলো যে যেন খুব মনোযোগ দিয়ে পড়ছে এমন একটু ভান হলো। বারিশ ওর কাণ্ড দেখেও কিচ্ছু বলল না। সে কিছুক্ষণ ঝিলমিলের দিকে তাকিয়ে থেকে আবারও কি একটা মনে করে রুমের বাইরে চলে গেল। বারিশ রুম থেকে বের হতে ঝিলমিলের দম যেন ফিরে এলো। সুযোগ হাতছাড়া না করে সে তড়িঘড়ি করে বিছানায় পড়ে থাকা নিজের ফোনটা হাতে নিল। বান্ধবী ইরানকে কল দেয় সে। ওপাশে থেকে কলটা রিসিভ হতে ঝিলমিলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ইরান ঝেঁঝিয়ে উঠল, এই নাটকের নাতি, তুই পালালি কেন শুনি? এত নাটক কই থেকে আসে তোর? তো তখন তো এত কিছু ভাবিনি। আমি নিজে জালে নিজেই ফেসে গিয়েছি। আমায় উদ্ধার কর বোন। আমি কিভাবে চাচুকে বিয়ে করলাম? ও মাই গড আল্লাহ, সে আমার কলেজের স্যার। ছি ছি, তুই জানিস উনি আমায় পড়তে বসিয়েছে। বাসরাতে খাম্বা স্যার আমায় পড়তে বসিয়েছে। জাস্ট ইমাজিন। কি তাই বলে পড়তে বসাতো? হ্যাঁ, বাসরাতে সবার জামাই বউকে অন্য কিছু বলে, আর আমার জামাই বলে বই খুলতে। এমন খাম্বা স্যার আল্লাহ আমার কপালেই কেন দিল? শাড়ি তো তুমি খুলে বসে আছো, নতুন করে কি খুলতে বলবো? আকস্মাৎ পুরুষালী কণ্ঠস্বর গাম্ভীর্যের চমকে উঠে কিশোরী তড়িঘড়ি করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে বিছানার উপর রেখে দেয় ফোন। দরজার চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর হেঁটে আসছে সেই ভারী রাজভারী পুরুষ। ঝিলমিল কোনো মতে নিজের ভেতরের ভীতিটুকু আড়াল করে অবাধ্য গলায় পড়ল, আমি বাড়ি যাব। বাড়িতেই তো আছো। যুবকের কণ্ঠস্বর অনুভূতির লেশ মাত্রহীন। মেয়েটির নজর হঠাৎ লোকটা ডান হাতের দিকে গেল। সে কিছুটা কৌতূহলী ও সন্দিহান দৃষ্টিতে তাকে শুধল। বারিশ কোনো মৌখিক উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না। ধীর পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কোনো দ্বিধা ছাড়াই খাটের পাশে এক হাঁটু মুড়ে বসে সুতির কাপড়ে মোড়ানো বরফের টুকরোটি চেপে ধরল ঝিলমিলের কপালের ঠিক সেই অংশটায় যা কিছুক্ষণ আগে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ফুলে উঠেছিল। বারিশের হাতের থাপ্পড় গালটাও লাল হয়ে আছে। ক্ষতের উপর আচমকা সেই হিমশীতল স্পর্শ লাগতে যন্ত্রণায় কুকড়ে উঠে তীব্র চিৎকার ঘর কাঁপিয়ে তুলো বালিকা। ওটা কি আপনার হাতে? আরে কি করছেন? কি ছাড়ুন আমায়। সুজুরা কুঞ্চিত হয়ে গেল বারিশের। হাতের বরফটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চোখের পলকে নিজের চড়া হাতে তালু দিয়ে মেজির মুখ চেপে ধরল। সেই বলিষ্ঠ বাঁধনে নিয়েছে বাকি চিৎকারটুকু গুমড়ে মরে গেল। সে নিজের মুখটা স্ত্রী অতি সন্নিকটে এনে তাতে দর চেপে অত্যন্ত রুক্ষ ও ধমকে সুরে পড়ল, এইভাবে চিৎকার করছো কেন? নিচে এখনো বাড়ির বড়রা জেগে আছেন, একদম চুপ। কি ভাববে সবাই? ঝিলমিল তার মুখের উপর থাকা হাতটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে যন্ত্রণায় চোখ মুখ কুচকে ঝাঁঝালো গলায় পড়ল, আপনি এটা আমার মাথায় এভাবে চেপে কেন ধরেছেন? বারিশ সোজা হয়ে দাঁড়ালো। অত্যন্ত কর্কশ ও ছাঞ্চা গলায় জবাব দিল সে, অনেক শখ হয়েছে ধরার, তাই ধরেছে। ডিসকাস্টিং। ঝিলমিল নিজের ক্ষোভ প্রকাশের সুযোগও পেল না। হঠাৎ করেই নিচতলা থেকে ভেসে এলো তার অতি পরিচিত কণ্ঠের ডাক। তার আব্বু ডাকছেন। চেনা গলার আওয়াজ কানে পৌঁছতে কিশোরী এক মুহূর্ত
দাঁড়ালো না, ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে নিচে চলে গেল। বারিশ এই বিচ্ছু মেয়েটাকে কোনোভাবেই হাটকাতেই পারল না। অজ্ঞতা সেও শান্ত পায় তার পিছু পিছু নিস্তালার দিকে এগিয়ে গেল। লিভিং রুমে পা রাখতেই ঝিলমিলকে দেখে আলতাফ চৌধুরী উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলেন, ওভাবে চিৎকার করছিস কেন মা? কি হয়েছে তোমার? আর এখানে কি হয়েছে? মেয়ের কপালে আঙুল রাখলেন তার পাশে তখন মেয়েরাজও চোখে একটা সংশয়। ঝিলমিল কিছুটা আমতা আমতা করে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করল। না আব্বু, কিছু হয়নি, এমনি। ঝিলমিলের পেছনে সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে বারিশ। তাকে দেখা মাত্র আলতাফ চৌধুরীর আশঙ্কা এক প্রকার তেড়ে গিয়ে জামাতার মুখোমুখি হলেন। এই ছেলে, কি করছিলে তুমি আমার মেয়ের সাথে? ও অমন আর্তচিৎকার করছিল কেন? বারিশ প্রথমে আর চোখে একবার আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের দিকে তাকালো, পরক্ষণে শ্বশুরের দিকে ফিরে ছোটের তাচ্ছিলে হাসি ফুটে অত্যন্ত সহজ গলায় জবাব দিল, আপনি যা ভাবছেন ঠিক সেটাই। বাসর ঘরে ঝিলমিলের চিৎকার আর বারিশের মুখে এমন দ্বিধাহীন দ্ব্যর্থবোধক উত্তর। লিভিং রুমে তখন বারিশের বাবা আর বড় ভাইও উপস্থিত ছিলেন। ছেলের এমন বেহায়া ও সোজাসাপটা মন্তব্য শুনে দুই পুরুষ অস্বস্তিতেই পড়ে গেলেন। ফাঁকির ছনা বেগম তখন নিজের কক্ষে বিশ্রামে নিচ্ছিলেন। অন্যথায় ছেলের মুখে এমন কথা শুনে নির্ঘাত তিনি আরেক দফায় জ্ঞান হারাতেন। বারিশের মুখে এমন লাগামহীন প্রত্যুত্তর শুনে আলতাফ চৌধুরী রাগে কাঁপতে কাঁপতে তার দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠলেন, কি বললে তুমি? তোমার সাহস তো কম না বারিশ? আমার অবুজ মেয়েটার গায়ে হাত তুলতে তোমার একটুও বাঁধলো না? বিয়ের প্রথম রাতের এই তোমার আসল রূপ? শিক্ষাদানের নামে এই বর্বরতা তুমি নিজের ঘরে করো? বিচলিত হলো না বারিশ। সে নিজের স্বভাবশীল উদাসীনতা বজায় রেখে অত্যন্ত নির্বিকার গলায় বললাম, কি এমন করলাম আমি? আপনার মেয়ে নিজ ইচ্ছে আমাকে বিয়ে করেছে, ওর সাথে যাই করি তাতে আপনার কি? এমন বেপরোয়া কথা শুনে আলতাফ চৌধুরী রক্ত মাথায় চড়ে গেল, ধমকে উঠলেন, চুপ করো বেয়াদব! তুমি জানো না ওর এখনো 18 বছর হয়নি? একজন শিক্ষক হয়ে এসব বলতে তোমার লজ্জা লাগছে না? বারিশ এবার কিছুটা বাঁকা হাসলো শ্বশুরমশাইয়ের দিকে সোজাসুজি তাকিয়ে অত্যন্ত কর্কশ ও সাপ গলায় জবাব দিল, শিক্ষক? কে শিক্ষক? শিক্ষক আমি কলেজে, বাসায় না। আপনার মতো সব জায়গায় গিয়ে শিক্ষকতা দেখাতে পারবো না। যেখানে দেখানো দরকার সেখানে দেখাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আলতাফ চৌধুরী সহ্য সীমা ছাড়িয়ে গেল। তিনি আর এক মুহূর্ত কালক্ষেপ না করে নিজের মেয়ের হাতটা শক্ত করে টেনে ধরে বললেন, চল মা, এখানে আর এক মুহূর্ত না। কিন্তু ঝিলমিলকে নিয়ে তিনি কদম ফেলার আগে অপর পাশ থেকে তার অন্য হাতটি খপ করে ধরে ফেলল বারিশ। তার মুঠো শক্ত হয়ে বসল কিশোরীর কবজিতে। সে শ্বশুরের দিকে সোজা তাকে অত্যন্ত কঠোর গলায় বললাম, হাত ছাড়ুন ওর, ছাড়ুন। ছাড়বো না। তুমি ছাড়ো বেয়াদব। আমি কেন ছাড়বো? একটু আগেই তো আপনার মা ওকে আমার হাতে তুলে দিয়েছে। আপনি ছাড়ুন, ছাড়ুন। দুজনের টানাপোড়েনের মাঝখান থেকে ঝিলমিলের দুই হাত দুই দিকে প্রসারিত হয়ে যাচ্ছে। দুজনেই তাকে নিজ নিজ দিকে টানছে, যেন এক জীবন্ত পুতুলকে নিয়ে কারাকারি চলছে। যন্ত্রণায় কিশোরীর চোখ মুখ কুকড়িয়ে গেল। আলতাফ চৌধুরী মেয়ের হাত নিজের দিকে আরো এক দফা টেনে নিয়ে তীব্র ক্ষোভে বললেন, আমার মা দিয়েছে, আমি দেইনি। আমার মেয়েকে আমি তোমার সাথে কখনোই থাকতে দিব। বারিশের ঠোঁটের কোণে কুটির হাসির রেখা ফুটে উঠেছে। আপনার মেয়ে তো থাকবেই, সাথে আপনার মাও চলে আসবে। হয়তো চলে এসেছে। বারিশ শেষ বাক্য সদর দরজার দিকে তাকিয়েই পড়ল। নিজের মাকে সদর দরজায় সশরীরে উপস্থিত দেখে আলতাফ চৌধুরী অবচেতনে নিজের মেয়ের হাতটি আলগা করে ছেড়ে দিলেন। বাবার হাত ছুটে যেতে ঝিলমিল কিছুটা টাল সামলাতে না পেরে বারিশের দিকে সরে এলো। নূরজাহান চৌধুরী তীক্ষ্ণ দৃষ্টিতে আলতাফ চৌধুরীর দিকে দেখছে। চশমাটা ঠিক করতে করতে তিনি ধীর পায়ে এগিয়ে এলেন। তার গম্ভীর রাজকীয় চালচলনের সামনে ড্রয়িং রুমের বাকি সবাই তখন নিশ্চুপ। তিনি চঞ্চল শেহরিয়ারের মুখোমুখি হয়ে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, সব আয়োজন করে রাখবেন, কালকে আমরা সবাই আসছি, কোনো ঝামেলা যেন না হয়। চঞ্চল শেহরিয়ার অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বলেন, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, ঝিলমিল দুলাভাইয়ের কোনো অযত্নই হবে না। দাদু ভাই নয়, মামুনি। নুরজাহান চৌধুরী তৎক্ষণাৎ চঞ্চল শেহরিয়ারের সম্বোধনটি শুধরে দিলেন। তার এই একটি মাত্র শব্দে পরিষ্কার হয়ে গেল যে ঝিলমিল এখন আর এই বাড়ির কেবল নাতনি নয়, সে এখন এই গৃহের বউ। কথাটা শেষ করেই তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন। আলতাফ চৌধুরীর বাহু ধরে তাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে লাগলেন। ঝিলমিল শুধু ফ্যাল ফ্যাল করে তার দাদিমা আর আব্বু চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এদিকে মেহেরাজ যাওয়ার আগে তার বন্ধু বারিশকে এক প্রকার জোর করেই টেনে কিছুটা দূরে নিয়ে গেল।
আর যাই হোক, তোর থেকে আমি অন্তত এটা আশা করিনি। কি আশা করিস না? একটু আগেও তুই ঝিলমিলকে বিয়ে করবি না বলে চারিদিকে লাফাচ্ছিলি, আর ঘরে নিয়ে আসতে না আসতেই একদম ফুলে ফর্মে বাসর করা স্টার্ট করে দিলি। ছি ছি, চাচা শ্বশুর হিসেবে তোকে এসব কথা বলতেও আমার নিজের লজ্জা লাগছে। বারিশ এক মুহূর্তের জন্য মেয়েরাজকে দেখলো, তারপর খুব বিরক্তি নিয়ে বললাম, মাথা ঠিক আছে তোর? ওসব কিছু হয়নি। হয়নি মানে? পুরো পাড়ার মানুষ বাসর ঘরে চিৎকার শুনলো, আর তুই বলছিস হয়নি? তোর এই নোংরা মাথায় একটু সাফ করবি? ও খাম্বার সাথে বাড়ি খেয়ে কপাল ফুলে এসছে। আমি জাস্ট বরফ দিতে গিয়েছিলাম, আর ও ডাইনোসরদের মতো চিৎকার জোরে দিয়েছিল। মেয়েরা চুপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে ঝিলমিলের দিকে তাকালো। মেয়েটা এক কোণে চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ওদের কথার শোনার আপ্রাণ চেষ্টা করছে, তবে দূরত্বের কারণে বুঝতে পারছে না। মেয়েরাজ আলতো হেসে ডেকে বললাম, যাও মামুনি, রুমে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ যাও মামনি, রুমে যাও। মেয়েরাজের দেখা দেখি তার পিছাপিছি বারিশও ভেঙানোর মতো করেই একদম একই জনে বলে উঠল। বন্ধুর মুখে এমন এই ডাক শুনে মেয়েরাজ তৎক্ষণাৎ ফ্রিকুচকে সংশোধন করে দিয়ে বললাম, তুই মামুনি বলছিস কেন? বারিশ কোনো উত্তরই দিল না। সে উল্টো মেয়েরাজের হাতটা শক্ত করে ধরে সদর দরজার দিকে টেনে নিয়ে যেতে যেতে ইচ্ছে করে বেশ উচ্চস্বরে বললাম, ও সরি, যাও শোনো, রুমে যাও, কিন্তু ঘুমিয়ে পড়ো না জানো, আমি আসছি এক্ষুনি। বারিশের এই মাঝরাতে গলা উঁচি এত জোরে কথা বলার একমাত্র উদ্দেশ্য ছিল বাইরের আলতাফ চৌধুরীকে সরানো, এবং নিজের সেই উদ্দেশ্যে সে সফলও হলো। গেটের কাছে পৌঁছানো আলতাফ চৌধুরী কানে এই ইঙ্গিতপূর্ণ বাক্যটি পৌঁছতেই তার মাথা কান গরম হয়ে উঠল। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কড়া মেজাজের মা নূরজাহান চৌধুরীর কারণে শেষমেশ আর ফিরে এসে ছেলেটাকে কিছু করতেও পারলেন না। অজ্ঞতা ক্ষোভ উগড়িয়ে দিয়ে তাকে চলে যেতে হলো। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা ঝিলমিল এখনো চোখ পাকিয়ে বারিশের বাইরে যাওয়ার পথে দিকে তাকে আছে। অবাক হওয়া আর নতুন কিছু নেই। এই লোকটা বরাবরই আস্ত অসভ্য আর নির্লজ্জ। সে রুমে যাওয়ার আগে পুরো বাড়ির চোখ বোলালো, যেন কেউ কাউকে খুঁজছে, তবে চোখের সামনে দেখতে না পেয়ে চলে গেল। আপনি না আমার প্রফেসর, আমি আপনার সাথে একই বিছানায় শুতে পারবো না। এক বিছানে শুতে না পারলে পরের টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশ নিচের খড়িটা টেবিলের উপর রাখতে রাখতে অত্যন্ত নির্বিকার মুখে জবাব দিল। ঝিলমিল কপাল কুঁচকে রাগী চোখে তাকালো বারিশের দিকে, গাল ফুলিয়ে বলল, পড়তে বসবো কেন? রাত 2টো বাজে, এটা কি পড়ার সময়? শার্টের হাতা গোটাতে গোটাতে ঘুরে তাকালো চুপ, ফ্রিজরা সামান্য উঁচিয়ে বলল, তাহলে কিসের সমস্যা? ঘুমানোর সময়। তাহলে ঘুমাও। সেটাই তো বললাম, আপনার সাথে আমি এক বিছানায় শুতে পারবো না। ঝিলমিল আবারও নিজে যুক্তিতে ফিরে এলো। আমি তো বললাম শুতে না পারলে টেবিলে গিয়ে পড়তে বসো। বারিশও ঘুরে ফিরে আবারও সেই একই কথাতেই আসছে। ঝিলমিলের বিরক্তির মাত্রা ছাড়লো। ঝিলমিল কিছু না বলে বারিশের দিকে চুপচাপ তাকিয়ে রইল। তার চোখ মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল, মনে মনে সে বারিশকে কতবার চিবিয়ে খেয়েছে। লোকটা সেদিকে পাতা না দিয়ে বিছানার চাদরটা টেনে একটু ঠিকঠাক করে আরাম করে শুতে শুতে পড়লাম, হয় চুপচাপ এসে শুয়ে পড়ো, নয়তো গিয়ে পড়তে বসো, আমি ঘুমালাম। ঝিলমিল পা ঝুঁকে রাগে কচকচ করতে করতে বলল, একটাও করব না আমি। না আপনার পাশে ঘুমাবো আর না পড়তে বসবো, আমি মেঝেতে ঘুমাবো। আমার ঘরের মেঝেতে ইঁদুর দৌড়ায়। চোখ দুটো ছানাবাড়া হয়ে গেল ঝিলমিলের। আজকে উঠে বলল, কি? হ্যাঁ, একটু পরেই দল বেঁধে আসবে। বারিশ পাশ ফিরে শোয়ার জন্য কোলবারিশটা টেনে নিতে নিতে বেশ আয়েসি টোনে চোখ করলাম। ওদের সাথে ঘুমোতে চাইলে মেঝেতে শুয়ে পড়ো, ওর অনেক ভালো, তোমাকে ঠাকুমার ঝুলি শোনাতে শোনাতে ঘুম পাড়িয়ে দেবে। ইঁদুরের নাম শুনে ঝিলমিল আর এক সেকেন্ড মেঝেতে দাঁড়িয়ে থাকা সাহস পেল না। সে ভয় আর খেল না, এক লাফে ধপাস করে পড়ার টেবিলের উপর উঠে বসলো। তারপর চারিপাশে কিছু একটা খুঁজতে খুঁজতে টেবিলের উপর থেকে চিচিয়ে বলল, আপনার রুমে সোফা নেই কেন? ছিল, সরিয়ে ফেলেছে। কেন? এমনি। নিয়ে আসুন। পারবো না। মির্জা একটু চুপ করে থেকে পুরো ঘরে চোখ পুরালো। অন্ধকার মেঝেটার দিকে তাকাতে তার গা শিউরে উঠলো তার। এইসবে সে ভয় যতটা না পায় তার চেয়ে বেশি লাগে ঘেন্না। একবার যদি পায়ের উপর দিয়ে যায়, ঘেন্নায় সে ফাটে কেটে ফেলবে। সে এবার নিরুপায় হয়ে বারিশকে বললাম, তাহলে আমাকে নামিয়ে বিছানায় নিয়ে যান। বারিশ এবার ঘুরে পেছনের দিকে তাকালো। রুমের আবছা আলোয় সে দেখলো ঝিলমিল পড়া টেবিলের উপর গুটিসুটি মেরে
পা মুড়ে বসে আছে। দৃশ্যটা দেখে সে যেমন অবাক হলো তেমনি তার ভেতরে হাসিও পেয়ে গেল, তবে মুখে সেটা প্রকাশ করলো না। বারিশকে চুপ করে থাকতে দেখে ঝিলমিল আবারও বলল, কি হলো, নিয়ে যান। কেন, তোমার পা নেই? হেঁটে আসো। না, আমি আমি আর এমে যেতে পারবো না। ছি, আপনার ঘরে এত নোংরা, আমাদের বাসায় কখনো ইঁদুর আসে না। বারিশ এক হাত মাথার নিচে দিয়ে বালিশে হালান দিয়ে বলল, আমাদেরও আসেনি, কিন্তু আজ থেকে আসবে। আপনি কি আমাকে বিছানায় নিয়ে যাবেন? ঝিলমিল রেগে গিয়ে শেষবারের মতন জানতে চাইল। না, পারবো না। নিজের পায়ে হেঁটে আসো। আর তুমি না বললে আমার পাশে ঘুমাবে না, তো টেবিলেই ঘুমাও। আচ্ছা, তাহলে আমি আবারও চিৎকার করছি। দরফর করে বিছানায় উঠে বসলো বারিশ, বলল, চিৎকার করবে কেন? আমি তোমার সাথে কিছু করেছি? হ্যাঁ, এই তো ইঁদুরের ভয় দেখিয়ে টেবিলে ঘুমোতে বলছেন, সবাইকে ডেকে বলে দিব আমি। আচ্ছা, আসবে না ইঁদুর, ওরা আরো পরে আসবে। তুমি নেমে আসো। অসম্ভব, আপনি এসে আমায় নিয়ে যান। আমি কিভাবে নেব? কোলে নেবেন? ঝিলমিল অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে বলল, যেন এটি একমাত্র সমাধান। পারবো না। আমি তোমাকে কোলে নিতে গেলে এখন কি? ঝিলমিল জানতে চাইল। বারিশ ঝিলমিল আপাতমস্তক একবার দেখলো, এলোমেলো চুলে এই সাধারণ টি শার্ট আর প্যাঞ্চমিটাকে এই আবছা আলে অদ্ভুত মায়াবী লাগছে। সে চট করে চোখ সরিয়ে নিয়ে বললাম, কিছু না, আমার থেকে দূরে থাকো। দূরেই থাকবো, আমাকে শুধু বিছানায় নিয়ে বসিয়ে দিন। আরে বাবা, আসবে না ইঁদুর, নেমে আসো তো। মেয়েটা আর কথা বলো না। সে লম্বা শ্বাস নিয়ে পুরো বাড়ি মাথায় তোলার জন্য চিৎকার করে উঠলাম। চঞ্চল দাদা। হাই, চুপ। বারিশ এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে গিয়ে ঝিলমিলের কাছে এক হাত দিয়ে শক্ত করে ঝিলমিলের মুখ চেপে ধরে যাতে দর চেপে পড়লাম। হায় মা, তুই কোলে আয়, তোর চেঁচাস না। মুহূর্তে বারিশ দুই হাত দিয়ে ঝিলমিলকে পাজা খুলে তুলে নিয়ে তাকে আলতো করে বয়ে নিয়ে এসে বিছানার একদম ওপাশের কর্নারটা সাবধানে শুয়ে দিতে দিতে বললাম, স্যারের সাথে সত্যি সমস্যা, কিন্তু স্যারের কোলুরতে সমস্যা নেই। ঝিলমিল এসব না শোনার ভান করে চাদর দিয়ে নিজেকে পুরোপুরি ঠেকে ঘুমিয়ে পড়ল। বারিশ একটা বিছানার নিচের অংশটায় গিয়ে শুয়ে পড়ে, হাত বাড়িয়ে শেষ আলোটুকু নিভিয়ে দেয়। তার চোখের ঘুম উড়ে গেছে। পাশে শুয়ে থাকা মির্জার চাদরে ঢাকা অবয়বটার দিকে তাকিয়ে সে বাকি রাতটুকু এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। শত চেষ্টা করেও আর সে ঘুমাতে পারল না। দেখি কোথায়? নূরজাহান চৌধুরী গম্ভীর কণ্ঠে প্রশ্নটি ছুড়ে দিলেন তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট তাহসিনকে। ছেলেটা মাত্রই ঘুমিয়ে পড়েছিল, চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে। এই বিশাল বাড়িতে তার থাকার ব্যবস্থা? তাহসিন আমতা আমতা করে বলল, আমি সত্যি জানি না আম্মা। গত কয়েকদিন ধরে ওকে আমি তোমার সাথে একটু বেশি কথা বলতে দেখেছি। নূরজাহান চৌধুরীর তীক্ষ্ণ চোখ জোড়া তাহসিনের মুখের উপর স্থির হলো। তাহসিন মাথা নিচু করে চুপ করে রইল। সে আসলেই জানে না দিকি কোথায় গেছে, আর জানলেও নূরজাহান আম্মার সাথে সামনে দাঁড়িয়ে মিথ্যে বলার সাহস বা ইচ্ছে কোনোটাই তার নেই। জানলে সে কখনোই তার থেকে এই কথা লুকোতই না। আমাকে বলো তাহসিন, ও কোথায়? জানলে অবশ্যই আমি আপনাকে জানাতাম আম্মা। তাহসিন বিনীত কিন্তু দৃঢ় গলায় মাথা নিচু করে বলল। কিছুক্ষণ ঘরের ভেতর ভারী এক নীরবতা বিরাজ করলো। নূরজাহান চৌধুরী তার চশমাটা ঠিক করতে করতে একটু চুপ করে তাকিয়ে রইলেন তাহসিনের দিকে। সম্ভবত তাহসিনের সততা যাচাই করে নিলেন। এরপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাও, ও যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে। জি আম্মা, অবশ্যই জানাবো। বলেই তাহসিন উল্টো পায় নূরজাহান চৌধুরীর ঘর থেকে বেরিয়ে এলো। করিডোরের ধরে নিচে নেমে এসে নিজের রুমে গিয়ে ছুকলো। দরজাটা আটকে দিয়ে বিছানায় বসার পর সে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনটা অন করে কিছু পুরনো মেসেজের দিকে কিছুক্ষণ তাকিলো। এরপর দীর্ঘ একটা শ্বাস টেনে ফোনটা বালিশের পাশে রেখে সে লাইটটা নিভিয়ে দিয়ে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেও মধ্যরাত পেরিয়ে গেছে অনেক আগেই। পুরো বাড়ি নিঝুম, কিন্তু আলতাফ চৌধুরী চোখে ঘুমের একটি রেশ মাত্রও নেই। তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন, আবার বারবার দীর্ঘশ্বাসে ফেলছেন। তার আর তার স্ত্রী নাজমা বেগমের মাঝখানে শুয়ে আছে 3 বছরের ছোট্ট ছেলে জিহান। গোলকাল ফর্সা মুখটা ফুলিয়ে, এক হাত
বাবার গায়ের উপর তুলে দিয়ে সে একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্বামীর এই অস্থিরতায় জিহানের ঘুমের যেন ব্যাঘাত না ঘটে, তাই পাশে শুয়ে থাকা নাজমা বেগম এবার একটু বিরক্তই হলেন। নাজমা বেগম উঠে বসে সাবধানে জিহানের গায়ের উপর থেকে হাতটা সরিয়ে কাঁথাটা টেনে দিলেন। তারপর স্বামীর দিকে তাকিয়ে হালকা ধমকে সুরে জানতে চাইলেন, কি ব্যাপার, এপাশ ওপাশ করছো কেন? মেয়ের চিন্তায় কি আজ সারা রাত না ঘুমিয়ে কাটাবে? তোমার জন্য এবার ছেলেটার ঘুম ভেঙে যাবে তো। আলতাফ চৌধুরী সিলিং এর দিকে তাকিয়ে চুপ করে রইলেন। নাজমা বেগম একটু নরম হয়ে বললেন, এত টেনশন করার কি আছে বলো তো? বিয়েই তো হয়েছে, কোনো অঘটন তো ঘটেনি। আল্লাহ কপালে রেখেছিলেন, তাই হুট করে সব কিছু এভাবে হয়ে গেল। এখন এইসব চিন্তা বাদ দিয়ে ঘুমাও তো। আলতাফ চৌধুরী এবারে ছেলের মাথায় আলতো করে হাত বুলিয়ে খুব ভারী দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলেন। স্ত্রীর দিকে তাকিয়ে চিন্তিত গলায় বললেন, অন্য কারোর সঙ্গে বিয়ে হলে আমার এত টেনশন হতো না। নাজমা, তুমি এই ছেলেকে চেনো না। চিনব না কেন? তোমার প্রিয় ছাত্র ছিল। নাজমা বেগমকে কথা শেষ করতে না দিয়ে আলতাফ চৌধুরী তিক্ত স্বরে বলে উঠলেন, ও শুধু আমার ছাত্র না, ও আমার নিজের হাতে বড় হয়েছে। আমার সেই স্কুলের ছাত্র। ও যখন স্কুলে ছিল তখন থেকেই আমার জীবন যৌবন একদম শেষ করে দিয়েছিল। আমি খুব ভালো করে জানি ও ভিতর বাইরে কেমন। এমনিতে সবার সামনে নিজেকে অমনভাবে দেখাবে যেন ও খুব ভদ্র, সভ্য, দুনিয়ার সব থেকে ভালো মানুষ। কিন্তু ও হলো চরম লোভের একরোখা একটা ছেলে। ও আমাকে এত জ্বালিয়েছে যে ওর কারণে শিক্ষকতাই ছেড়ে দিয়েছি আমি। আল্লাহ জানে আমার মেয়ে এই ছেলের সাথে কিভাবে থাকবে। আমি খুব শীঘ্রই ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। পাগল হয়ে গেছো? যে পরিস্থিতিতেই হোক আল্লাহ ওদের এক করেছেন। তুমি এসব কথা আর মুখেও আনবে না। তুমি বুঝবে না, ঘুমাও। আবছা আলো আধারি ঘরটা তখনও আচ্ছন্ন। বারিশের চোখে এমনিতেও ঘুম ছিল না, ঘুম আর আসবেও না তার। সে উঠে বসলো, বিছানা থেকে নেমে এসে পাশে থাকা তরুণীর দিকে তাকালো। মেজা একদম নিশার হয়ে ঘুমোচ্ছে। সে ওর পাশে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় ডাকলো, হ্যাঁ মেয়ে, ওঠো। ওপাশ থেকে কোনো সাড়া নেই। মানবী তখনও গভীর ঘুমে মগ্ন। ঝিলমিল। বারিশ খানিকটা ইতস্তত করে হাত বাড়িয়ে মেয়েটার উপর থাকা পাতলা চাদরটা সরিয়ে দিতে চাইল, কিন্তু পরক্ষণেই কি ভেবে হাতে গুটিয়ে আনে। মনে এক ধরনের দ্বিধা কাজ করছিল ওর, কিন্তু তখনই তার মনে পড়ে গেল মেয়েটা এখন আর কেউ নয়, তার বিবাহিত স্ত্রী। নিজের স্ত্রীর ওপর তো তার পূর্ণ অধিকার আছে। এই ভাবনাটা আসতে সে নিজের মনকে শক্ত করে এক ঝটকা চাদরটা সরিয়ে দিল। চাদরটা সরাতে যুবকের চোখের পলক থমকে গেল, বুকটা কেঁপে উঠল অজানা স্পন্দনে। ঘুমের ঘরে ছটফট করায় মেয়েটার টি শার্ট আর প্যান্টটা কিছুটা গুছিয়ে উপরের দিকে উঠে গেছে। রুমের মৃদু আলোয় নিমিষেই দৃশ্যমান হলো মেয়েটার ফসা মসৃণ পেচ আর নিচল হাঁটুর অংশ। বাড়ির শক্তপোক্ত মানুষ হলো রক্তমাংসের পুরুষ, না চাইতেও তার চোখ জোড়া সে অনাবৃত শুভ্র ত্বকের উপর আটকে রইল। সে এক অদ্ভুত ঘোরের মধ্যেই তলিয়ে যাচ্ছে। হৃৎপিণ্ডের গতিটা আচমকায় অবাধ্য হতে চাইল তার। গলাটা শুকিয়ে আসলো কেমন। বারিশ পরক্ষণেই তাতে তৎ চেপে নিজেকে সামলে নিয়ে দ্রুত চোখ ফিরিয়ে নিল সে। দীর্ঘশ্বাস ফেলে আর কোনো সুযোগ না দিয়ে ঘুমন্ত ঝিলমিলকে পাজা কোলা করে তুলে নিয়ে সোজা গিয়ে বসিয়ে দিল পড়ার টেবিলের চেয়ারে। ঝিলমিল তখনও ঘুমের অতলে সাগরে। চেয়ারে বসানোর সাথে সাথে সে ভারসাম্য রাখতে না পেরে অজান্তেই টেবিলে মাথা নুয়ে ফেলল। বারিশ হাত বাড়িয়ে ওর কপালে ধরে মাথাটা টেনে সোজা করে দিয়ে পড়ল, সোজা হয়ে বসো। সে হাত সরাতেই ঝিলমিল আবারও উ করে মাথা নুয়ে দেয়। বারিশ আবারও ওর মাথা সোজা করে দেয়। মেয়েটা চোখ না খুলে আবারও এলিয়ে পড়ল। বারিশ আবারও ঠিক করে দিল। এভাবে 4-5 বার মাথা সোজা আর নোয়ানোর খেলা চলো দুজনের মধ্যে। হুচ করেই ঝিলমিলের তন্দ্রাটা কেটে গেল, ভেঙে গেল। ধরফর করে চমকে উঠে সোজা হয়ে বসে চোখ রগড়াতে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করলো সে। বিছানা ছেড়ে সে আবার এই কাঠের তৈরি শক্ত চেয়ারে কিভাবে এলো? সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে সে অবাক হয়ে পড়ল। কাল রাতে আমাকে আর বিছানায় নিয়ে যাননি? বারিশ পকেটে হাত গোছায় নির্বিকার গলায় পড়ল, মনে করে দেখো। ঝিলমিল একটু ভাবলো, হ্যাঁ, চঞ্চল দাদার নাম ধরে যখন চিৎকার দিয়েছিল তখন তো এই লোকটা তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়েছিল। সে চুলগুলো ঠিক করতে করতে বলল, হ্যাঁ নিয়ে গিয়েছিলেন তো, তাহলে আমি এখানে আবার কেন? আমি নিয়ে এসেছি। ভালো করেছিলেন, কিন্তু কেন?
ঝিলমিল এখনো ঘুমের ঘরে ঝিমাচ্ছে, চোখ দুটো ঠিকঠাক খুলতে পারছে না। পড়তে বসো। লোকটা বলা এই দুটো মাত্র শব্দ যেন ঝিলমিলের মাথায় বজ্রপাতের মতো ঠেকল। 1 সেকেন্ড তার ঘুম সমস্ত উবে গেল চোখ থেকে। বালিশ টেবিলের উপর আঙুল দিয়ে চোক্কা মেরে পড়ল। ফ্রেশ হয়ে এসে দ্রুত বই নিয়ে বসো। সকালবেলায় পড়া মাথায় ঠকে বেশি, এই সময় ব্রেন ভালো কাজ করে। ঝিলমিল একদম আহমকের মতো চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সে টেবিলের উপর থাকা ছোট্ট ঘড়িটার দিকে তাকিয়ে আরেক দফা ধাক্কা খেল। ভোর 4টা বাজে। এই মাঝরাতে কেউ কাউকে ঘুম থেকে তুলে পড়তে বসায়? ঝিলমিলের কাছে এটা মাঝরাতে, তার মধ্যে আজকে আরো দেরিতে ঘুমিয়েছে। রাগের দুঃখে মেটা চোখে পানি চলে আসা চোকার বলার মতো কোনো ভাষা খুঁজে না পেয়ে সে বলল, আপনি কি ফুপিকে বিয়ে করলেও এমন করতেন? ওটা নিয়ে ভাবিনি। তাহলে আমার সাথে এমন কেন করছেন? কেমন করছি সেটা না ভেবে চুপচাপ ফ্রেশ হয়ে বই খোলো, নয়তো আমি কি করতে পারি সেটা প্রমাণ করতে বাধ্য করো না। কাল রাতের থাপ্পড় ভুলে গেলে? আপনি আমায় হুমকি দিচ্ছেন? ওয়ার্নিং দিচ্ছি, আমি আর একবারও বলবো না। যাও ফ্রেশ হয়ে আসো। এবার একটু শক্ত গলায় বলল বারিশ। বারিশের সেই গম্ভীর চোখে চাহনি আর শক্ত গলার আওয়াজ শুনে ঝিলমিল আর কথা বাড়ানোর সাহসই পেল না। সে চেয়ার থেকে নেমেই ধপাধপ পা ফেলে ওয়াশরুমে গিয়ে ঝুঁকলো এবং ভেতরের লকটা সশব্দে আটকে দেয়। 10 মিনিট কেটে গেল, 15 মিনিট, 20 মিনিট। তরুণীর ভেতর থেকে বের হওয়ার কোনো নামগন্ধ নেই। বারিশ এতক্ষণ পকেটে হাত গুজে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। এবার তার ধৈর্যের বাঁধ ভাঙল। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে শক্ত হাতে পরপর কয়েকটা টোকা দিল সে। ভেতরের পরিস্থিতি বোঝার জন্য কান পাতে সে, তবুও কোনো সারা শব্দ নেই। মেয়েটা কি ভেতরে আবার ঘুমিয়ে পড়লো নাকি? বারিশ দরজায় কড়া নেড়ে এবার ছাঞ্চা করা হুমকি দিল, দরজা ভেঙে আমি ভেতরে গেলে কিন্তু তোমার পা দুটোও ভাঙবো। এই এক হুমকিতেই কাজ হলো বোধহয়। খট করে শব্দ করে খুলে গেল ওয়াশরুমের দরজাটা। মুখ কালো করে বের হয়ে এলো ঝিলমিল। ওর কপালে আর গালে পানির ফোঁটা ফোঁটা ছিটা লেগে আছে। বারিশ এক পলকে তার কিশোরী স্ত্রীর দিকে তাকালো। সে পাশ থেকে একটা নরম তোয়ালে টেনে নিয়ে নিজে হাত বাড়িয়ে অত্যন্ত আলতো করে ঝিলমিলের মুখের পানিটুকু মুছে দিতে দিতে বলল, গুড গার্ল, যাও এবার আইসিটি বইটা বের করো। আমি কিছু ম্যাথ দিয়েছে, ওগুলো সলভ করবে। ঝিলমিল এবার বাধ্য মেয়ের মতো টেবিলে বইটা চেনে নিয়ে পড়তে বসল। লোকটার দেওয়া আইসিটির কঠিন ম্যাথগুলো সে খুব মনোযোগ দিয়ে সলভ করতে লাগলো। বারিশ কিছুক্ষণ সেই বাধ্য ছাত্রীর দিকে তাকিয়ে রইল। পরক্ষণে সে নিজেও ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ঝিলমিল তখনও অঙ্কের গোলকধাঁধে বুঁদ হয়ে আছে। ঠিক তখনই তার মনোযোগ ভাঙলো নিচ থেকে ভেসে আসা একজনের কলিং বেলের শব্দে। সদর দরজার কলিং বেলটা কেউ অধৈর্য হয়ে বাঁচাচ্ছে। ভোর 4টায় এই সময় বাড়ির বাকি কেউ এখনো ঘুম থেকে উঠেনি। শব্দটা বারবার কানে আসতে ঝিলমিল কলমটা রেখে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল দরজা খুলতে। দরজাটা খুলতে ঝিলমিল যেন একদম পাথরের মতো জমে গেল। অবশেষে সে তার দেখা পেল, যার কারণে এই বাড়িতে তার পা রাখা। সে এখন তার সামনে দাঁড়িয়ে, এই বাড়ির একমাত্র নাতি শেহরিয়ার জারিফ। ঝিলমিলের সামনে দাঁড়িয়ে থাকা 20 বছর বয়সী ছেলেটা বেশ লম্বা, চিকন চাকন গড়নে। সে এখন দরজায় হালকা ভর দিয়ে ঝুঁকে আছে, চোখ দুটো লালচে আর ভারী। জারিফ তার বুঝে আসা চোখ দিয়েই খুব কৌতূহলী ও বিভ্রান্ত চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছে সে আসলে বাস্তবে দেখছে নাকি নেশার ঘোরে কোনো ভুল দেখছে। জড়িয়ে যাওয়া গলায় চেনে চেনে বলা, ঝিলমিল, আমি কি সত্যি তোকে দেখছি? তুই দরজা খুলেছিস? ঝিলমিল ছটপট 2 হাত বুকের উপর ভাঁজ করে দাঁড়িয়ে ধারালো গলায় বলল, না, তোর চাচি দরজা খুলেছে। জারিফ একটা তাচ্ছিলে হাসি দিয়ে চাল সামলাতে সামলাতে বলল, আমার কোনো চাচি নেই, শর্ত সামনে থেকে। তাই এখানে এসেছিস কেন? তুই না বলেছিলি আমার মুখও আর দেখবে না? তাহলে আবার কি চাস? এই শোন, কেঁদে কেটে কোনো লাভ নেই। আমি তোর মতো কত মেয়ের সাথে এমন টাইম পাস করি, তুই সিরিয়াস হয়ে গেছিস বলে আমার কি দোষ? কে কাছে? তোর মতো এই লিকলিকে জিরাফের জন্য আমি কাঁদবো? এটা আমার স্বামীর বাড়ি, তাই আমি এখানে এসেছি। ঝিলমিল মুখ বাঁকিয়ে জবাব দিল। চোখ দুটো পিটপিট করে বলল জারিফ, দিন দুপুরে নেশা করেছিস নাকি? এখন সকাল, আর নেশাটা তুই করেছিস, আমি না। হ্যাঁ, এখনো আমাকে নিয়ে স্বপ্ন দেখেই যাচ্ছিস? এইবারের বউ হওয়ার স্বপ্ন দেখে কোনো লাভ নেই। আমার দাদিমা তোকে একদম পছন্দ করে না, সর সামনে থেকে। তোর বউ হতে এখানে কে মরতে এসেছে শুনি?
এই তো একটু আগেই বললি এটা নাকি তোর স্বামীর বাড়ি। ঝিলমিল এবার জারিফের খুব কাছে এগিয়ে গেল, তারপর অত্যন্ত স্পষ্ট ও গম্ভীর গলায় বলল, ঠিকই তো বলেছি, আমি আমার স্বামীর বাড়িতেই আছি, এবারের ছোট বউ হয়ে। তোর একমাত্র চাচা শেহরিয়ার ফাইজান বারিশের স্ত্রী। কথাটা শুনেও আবারও এক চরম তার ছেলে হাসি ফুটে উঠল। জারিফের ছচি পড়ল। আমার চার চোর তো কাল তোর ফুপির সাথে বিয়ে হয়ে গেছে। আহারে, আমাকে হারিয়ে তুই এতটাই পাগল হয়ে যাবি ভাবিনি। আমি তো তোকে আগেই বলেছিলাম আমার বাকি গার্লফ্রেন্ডগুলোকে মেনে নিতে পারলে আমার সাথে থেকে যা। তুই তো থাকলি না, ইগো দেখালি। ঝিলমিল এক ঝটকায় হাত উঁচিয়ে জারিফকে থামিয়ে দিল। চোখ দুটো আগুনের গোলার মতো করে বলল, চুপ বেয়াদব, নিজের চাচিকে এসব সস্তা কথা বলতে তোর লজ্জা লাগে না? হ্যাঁ, আমি যা বলছি কান খুলে শুনে রাখ ভালো করে। কাল আমার ফুপির সাথে নয়, আমার সাথে তোর একমাত্র চাচার বিয়ে হয়েছে। আর নাও আমি এখন এই বাড়ির ছোট বউ, আর সম্পর্কে তুই তোর নতুন চাচি।